আসসালামু আলাইকুম 7 ডেজ কেমিস্ট্রি চ্যালেঞ্জের আজকে হচ্ছে প্রথম দিন। আপনি রসায়ন তেমন একটা পারেন না বা রসায়ন আপনার কাছে কঠিন লাগে, আমি 7টা দিন আপনাদের কাছ থেকে মাত্র সময় চাচ্ছি। এই 7 দিনে 7টা ক্লাস আমার করবেন। অবশ্যই এখান থেকে অথবা এখান থেকে রসায়নকে ফিল করতে পারবেন মাই ডিয়ার স্টুডেন্ট। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে যোজনীর একাল সেকাল। আমার মাথায় এই প্রশ্নগুলো ঘুরতো। দেখেন আপনি, আই থিঙ্ক আমার সাথে অনেক স্টুডেন্টের মিলে যাবে যে যোজনী মনে রাখার কি কোনো সহজ কৌশল আছে স্যার? সকল মৌলের কি যোজনী হয়? আস এবং ইক যোজনী কি? যেমন এই যোজনীটা নিয়ে ছেলে মেয়েদের মাঝে ঝামেলা থাকে। সক্রিয় ও সুপ্ত যোজনী কি? পরিবর্তনশীল যোজনী কি? সর্বোচ্চ ও সর্বনিম্ন যোজনী কি? কোন যোজনীগুলো মুখস্থ রাখাটা জরুরি বা কোন যোজনীগুলো মুখস্থ রাখলে আমি রসায়নে ভালো করতে পারবো, রসায়নে উন্নতি করতে পারবো আস্তে আস্তে। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি যোজনী মনে রাখার সহজ কৌশলটা আগে শিখে নেন, দেন যোজনীর টপিকগুলো নিয়ে আপনাদের সামনে একেবারে বিস্তারিত আলোচনা করছি। মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি প্রথমত আগে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে লিখে ফেলেন। এখানে 1 থেকে 20 পর্যন্ত মৌলগুলোকে আগে আমরা প্রথমত লিখে নিলাম। এবার এগুলোর মধ্য থেকে যে যে নিষ্ক্রিয় গ্রুপের মৌল, অর্থাৎ গ্রুপ নাম্বার 18 এর মৌল হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, গ্রুপ নাম্বার 18-র মধ্যে যারা যারা এইখানে অবস্থান করছে তাদেরকে আমরা না প্রথমত একটা মিষ্টি খাওয়াবো। তারা রেজাল্ট ভালো করেছে, আগামী কালকে যেমন রেজাল্ট আসবে, তো দেখেন তারা রেজাল্ট ভালো করেছে। হিলিয়াম, তুমি একটা মিষ্টি খাও, মিষ্টি খাও সোনা বাবু, ওরা আমার সোনামণি, খাও একটা মিষ্টি খাও, কত ভালো রেজাল্ট করেছো, তুমি একটা মিষ্টি খাও। নিয়ন, তুমি না অনেক ভালো একটা রেজাল্ট করেছো, জিপিএ 5 পেয়েছো, তুমি একটা মিষ্টি খাও, তুমি একটা মিষ্টি খাও। তারপর হচ্ছে আর্গন, এই যে আর্গন, তুমি না দেলোয়া স্যারের ক্লাস করছো, 7 দিনের তোমার কেমিস্ট্রি চ্যালেঞ্জ, তুমি মিষ্টি খাও, তুমি ভালো করবা, চিন্তা করে না, মিষ্টি খাও। এরপরে এদের যে মিষ্টি খাওয়ালেন আপনি, এই মিষ্টি খাওয়ানোটা আসলে যে জিরো, এই যে 0 বসাই দেন তাদেরকে, অর্থাৎ 0, তাদের 0 মান বসাই দিলাম, অর্থাৎ মিষ্টিটাকে একটু সুন্দর করে দেখাইলাম তাদেরকে। এবার আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে সাধারণত একটি মৌলের যোজনী 1 থেকে 4-এর মধ্যেই সীমাবদ্ধ থাকে, 1 2 3 4। তবে সালফারের 6 দেখায়, আবার নাইট্রোজেনের 3 5 দেখায়, ওটা পরের কথা। বাট আমরা যেহেতু ট্রিকের মাধ্যমে শিখছি, সাধারণত একটা মৌলের যোজনী 1 2 3 4-এর মধ্যে সীমাবদ্ধ থাকে। তো আমরা এটাকে 1 2 3 4 এভাবে পড়বো, আবার 3 2 1 রিভার্স, এটা রিভার্স, অর্থাৎ এখানে রিভার্স ঘটালেই আপনি তাদের যোজনী পেয়ে যাবেন মাই ডিয়ার স্টুডেন্ট। দেখবেন, এই যে দেখেন, অর্থাৎ আমরা যে মিষ্টি খাওয়ানো তো কমপ্লিট তাদেরকে, তাই না? এবার লিথিয়ামকে আমরা কি দিব? 1 2 3 4, তাহলে 4 হয়ে গেছে। এবার রিভার্স করেন, অর্থাৎ 3 2 1, এই যে 0 মিলে গেছে। তাহলে এখন এই যে সোডিয়াম 1 2 3 4, আবার 3 2 1, এই যে 0 মিলে গেল। এবার পটাশিয়ামের আবার 1 2। মাই ডিয়ার স্টুডেন্ট, এবার আপনি দেখেন সমস্ত মৌলগুলোর যোজনী মিলিয়ে দেখেন, আপনি পেরে যাবেন। মানে এগুলো সবগুলোর যোজনী কিন্তু মিলে গেছে। বাট এইভাবে আপনি সহজেই কিন্তু আপনার মৌলগুলো যোজনী মনে রাখতে পারেন। বাট এটা আসলে কতটা কার্যকর আমি যদি আপনাদেরকে বলি, যে এইভাবে যোজনীর শর্টকাটে অনেক ছাত্রছাত্রী মনে রাখে, ঠিক আছে, বাট এটা তাদেরকে সাময়িক আনন্দ দেয় যে হ্যাঁ আসলে তো এরকম সুন্দর করে তো বের করা যায়। এটা আপনি যদি বলেন যে এক ধরনের ট্রিক্স, বাস ওকে, নো প্রবলেম। বাট এইভাবে যোজনী মনে রেখে আপনার খুব একটা লাভ হবে বলে মনে হয় না। আমি আপনাকে সত্য কথা বলছি। কেন? তখন আমিও এই সমস্ত ট্রিক্স দেখেছি, পড়েছি, শুনেছি, বাট আমার লাইফে এগুলো ট্রিক্স অনেক বেশি কাজে লাগেনি। আর আসলে সবার লাইফে এগুলো কাজে লাগবে না ওভাবে। যোজনীকে কিভাবে মনে রাখতে হবে বা যোজনী যে আসলে কি এবং ওটাকে মনে রাখাটা কিভাবে জরুরি, সেটা পুরো ক্লাসটা দেখেন, আপনি কমপ্লিট একেবারে ভালো করে বুঝতে পারবেন। চিন্তা করেন না মাই ডিয়ার স্টুডেন্ট। আসেন আমরা তাহলে জাস্ট ট্রিক্সের মাধ্যমে মনে রাখলাম আর কি, আর কিচ্ছু না মাই ডিয়ার স্টুডেন্ট, জাস্ট ট্রিক্স দিয়ে একটা মনে রাখার কৌশল এটা। এখন আসেন দেখেন, যোজনী মনে রাখার সহজ কৌশল আপনি শিখলেন। তাহলে এখন আপনার 2 নম্বর প্রশ্ন, যে সকল মৌলের কি যোজনী হয়? আমার মাথায় এই প্রশ্নটা ঘুরতো। না মাই ডিয়ার স্টুডেন্ট, পৃথিবীতে সকল মৌলের যোজনী হয় না। গ্রুপ নাম্বার 18-তে যে সমস্ত মৌলগুলো ছিল, হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন, এদের সবাইকে একটা একটা করে মিষ্টি খাওয়ালাম না? এদের মিষ্টি খাওয়ানোর কারণ কি জানেন? এদের যোজনী শূন্য, এদের কোনো যোজনী হয় না।
তাই বলা হয়ে থাকে যে এরা শূন্য গ্রুপে আছে বা এরা নিষ্ক্রিয় মৌল। তো এখন আসেন, তাহলে আপনি 2 নম্বর প্রশ্নের উত্তর পেয়ে গেছেন যে সকল মৌলের যোজনী হয় না। এবার আসেন, আস এবং ইক যোজনী কি? আস এবং ইক যোজনী আসলে কি? খেয়াল রাখি মাই ডিয়ার স্টুডেন্ট, কপারের ক্ষেত্রে 2টা যোজনী আছে। সিইউ কপারের যোজনী একটা হচ্ছে যে কি 1 আর আরেকটা হচ্ছে যে 2। এই 1কে বলা হয়ে থাকে আস, কেমন? আর এই 2কে বলা হয়ে থাকে ইক। এবার একটু খেয়াল করি আরেকটা উদাহরণের দিকে। আয়রনের 2টা যোজনী হয়, Fe আয়রন। একটা হচ্ছে যে 2, যেটাকে আমরা বলি আস, আর আরেকটা হচ্ছে 3, যেটাকে আমরা বলি ইক। এখন দেখেন, তাহলে কিছু কিছু মৌল এরকম আছে, আপনাদেরকে লাস্টে চার্ট দিব, আমি যোজনীর একটা চার্ট দিব সুন্দর করে, আর পুরো ক্লাসের পিডিএফ কিন্তু আপনারা কমেন্ট বক্সে পেয়ে যাবেন, চিন্তা করিয়েন না। হ্যাঁ, দেখেন কিছু কিছু মৌল আছে যারা একাধিক যোজনী দিচ্ছে, যেমন কপার 1 দেয় আবার 2 দেয়, আয়রন কোনো সময় 2 দেয় কোনো সময় 3 দেয়। এখন দেখেন, ছোট যে যোজনী সেটাকে বলা হয় আস, বড় যেটা যোজনী সেটাকে বলা হয় ইক। অর্থাৎ কোনো মৌলের একাধিক যোজনী থাকলে ছোট যোজনীকে আস বলা হয়, বড় যোজনীকে সাধারণত ইক বলা হয়। বাট এটা সবার জন্য প্রযোজ্য নয়, আমি চার্ট দিয়েছি, ওই চার্টে আপনারা দেখবেন কার কার জন্য প্রযোজ্য। যেমন সালফারের ক্ষেত্রে খেয়াল করে দেখেন, সালফারের যোজনী কিন্তু 2ও হয়, 4ও হয়, 6ও হয়। তো আমরা কোনোটাকে আস আবার কোনোটাকে ইক বলি না এখানে, মানে এটার প্রয়োজন পড়ে না। এই যে আস এবং ইক এগুলো কেন দেওয়া হয়েছে? নামকরণের ক্ষেত্রে আরো সুবিধা নিয়ে আসার জন্য। আমি আপনাদেরকে বুঝাই এবার। তাহলে আমি এখান থেকে জাস্ট এটা টপিক ক্লিয়ার করি যে আস মানে ছোট যোজনী, ইক মানে হচ্ছে বড় যোজনী। আস মানে ছোট যোজনী, ইক মানে হচ্ছে বড় যোজনী। একটু খেয়াল করে দেখেন, FeCl2 আছে, আয়রন তার যোজনী ক্লোরিনকে দিয়েছে 2, ক্লোরিন এর যোজনী 1, তো তাই এখানে 1 দেওয়ার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ বিক্রিয়া যখন করে তারা যোজনী আদান প্রদান করে। আয়রনের যোজনী এখানে 2 দিয়েছি আমি, আর ক্লোরিনের যোজনী 1, এখানে বসানোর দরকার নাই। এবার আয়রনের যোজনী এই জায়গাটাতে দেখেন FeCl3, অর্থাৎ আয়রনের যোজনী আমি এখানে 3 ব্যবহার করেছি। তাহলে এখানে ক্লোরিনের যোজনী 1 ছিল, 1 বসানোর দরকার নাই। অর্থাৎ আপনি চাইলে 2 ব্যবহার করতে পারেন, আবার 3ও ব্যবহার করতে পারেন, এটা নিয়ে কোনো সমস্যা নেই। অর্থাৎ আপনি যখন বিক্রিয়া ঘটাচ্ছেন তখন আপনি 2 দিয়ে করেন অথবা 3 দিয়ে করেন, এটা কোনো সমস্যা না। বাট যখন প্রশ্নতে উল্লেখ করে দিবে যে এখানে আয়রনের যোজনী 2, তখন আপনাকে 2 দিয়েই বিক্রিয়াটা দেখাতে হবে। 3 তার মানে 3 দিয়ে আপনাকে বিক্রিয়াটা দেখাতে হবে। এখন দেখেন, এই যে এই যৌগটার এখন নাম কিভাবে বলবো? আয়রনের যোজনী যখন আমরা 2 বলেছি তখন আস কথাটা থাকতে হবে, অর্থাৎ এটার নাম হচ্ছে যে এই যেটা ফেরাস ক্লোরাইড, এটার নাম হচ্ছে ফেরাস ক্লোরাইড। দেখেছেন, নামকরণের ক্ষেত্রে আস কথাটা চলে আসে, এটা হচ্ছে ফেরাস ক্লোরাইড। আর এটার নাম কি হবে জানেন? আয়রনের যোজনী 3 ব্যবহার হয়েছে, তার মানে এটা হবে ফেরিক ক্লোরাইড। এটার নাম হবে ফেরিক ক্লোরাইড, এই যেটার নাম হবে ফেরিক ক্লোরাইড। বাকিটুকু বুঝছেন? তাহলে আমরা এখান থেকে জানলাম যে আস মানে কি যোজনী আর ইক মানে কি যোজনী। আস মানে হচ্ছে যে ছোট যোজনী আর ইক মানে হচ্ছে বড় যোজনী। যখন আমরা আস যোজনী ব্যবহার করব, নামকরণের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা ফেরাস বা আস এই কথাটা যেন থাকে। যেমন আপনাকে যদি কপার দিয়ে আমি বলি, যেমন এই যে CuCl দিলাম, আমি CuCl দিলাম, তাহলে এটা হচ্ছে কিউপ্রাস ক্লোরাইড। আমি যদি এখন এরকম দিই, অর্থাৎ কপারের যোজনে আমি 2 ব্যবহার করব, তাহলে CuCl2 দিলাম আমি, এটা হচ্ছে কিউপ্রিক ক্লোরাইড। নামকরণের ক্ষেত্রে সুবিধা হয়, নামকরণের জন্য এই যোজনীগুলো মাস্ট খেয়াল রাখতে হবে। কার কার রয়েছে লাস্টে লিস্ট দিব আপনাদেরকে, চিন্তা করেন না। তাহলে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এই যে আস মানে ছোট যোজনী আর ইক মানে হলো বড় যোজনী। এবার আসেন, আমরা এখন দেখব যে আপনার পরিবর্তনশীল যোজনী কি, অর্থাৎ এখানে অলরেডি উত্তর দেওয়া হয়ে গেছে। পরিবর্তনশীল যোজনী কি? কিছু কিছু মৌল দুনিয়াতে আছে যারা পরিবর্তন যোজনী দিতে পারে, যেমন কোনো সময় 1, কোনো সময় 2, কোনো সময় 2 দিয়েছে, কোনো সময় 3 দিয়েছে। কোনো সময় তারা যোজনী পরিবর্তন করে রাসায়নিক বিক্রিয়া করার সময়, তবে স্পেশালি এটা উত্তেজিত করার সময় বা তাপ দেওয়ার সময়।
এটা বিজ্ঞানী হুন্ডের ইলেকট্রন বিন্যাস দিয়ে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করা যায়। হুন্ডের ইলেকট্রন বিন্যাস লিখে সার্চ দিলে কিন্তু হয়তো আমার একটা ভিডিও আছে, ওটা আপনি পেতে পারেন, দেখিয়েন। তো দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, যে পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয়, আর আপনি অলরেডি পেয়ে গেছেন। যেমন কপারের একবার 1 যোজনী হয়, একবার 2 হয়, তার মানে এর পরিবর্তনশীল যোজনী রয়েছে। তারপরে আয়রনের যোজনী 2 হয়, 3 হয়, অর্থাৎ এর পরিবর্তনশীল যোজনী রয়েছে, পরিবর্তন হয় এর যোজনী। যেমন সালফারের যোজনী আমি বললাম, যেমন সালফারের যোজনী হয় 2, কখনো 4, কখনো 6 হয়। তাহলে কিছু কিছু মৌল আছে যাদের যোজনী কি হয়, পরিবর্তন হয়। তারা দিতে পারবে ওই যোজনী, তাদের ওই ক্ষমতা মহান রব্বুল আলামিন তাদেরকে দিয়েছে যে তোমরা দিতে পারবা যোজনী, ওই যোজনী দিতে পারবা। তাহলে দেখেন কেন হয় সেটা হুন্ডের ইলেকট্রন বিন্যাস ছাড়া আপনি কিন্তু বুঝতে পারবেন না। আসেন, তাহলে আমরা পরিবর্তনশীল যোজনী বুঝে গেছি। এরপর হচ্ছে সর্বোচ্চ ও সর্বনিম্ন যোজনী কি। কোনো মৌলের একাধিক যোজনী থাকলে সবচেয়ে বড় যোজনীকে সর্বোচ্চ যোজনী বলে, আর সবচেয়ে ছোট যোজনীকে সর্বনিম্ন যোজনী বলা হয়। যেমন সালফারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 6, সর্বনিম্ন যোজনী হচ্ছে 2। কপারের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 2, সর্বনিম্ন যোজনী হচ্ছে 1। আয়রনের ক্ষেত্রে সর্বোচ্চ যোজনী হচ্ছে 3 আর সর্বনিম্ন যোজনী হচ্ছে 2। তাহলে যাদের একাধিক যোজনী আছে তাদের ক্ষেত্রেই আপনি সর্বোচ্চ এবং সর্বনিম্ন যোজনী পাবেন মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন আমরা কি টপিক এখানে শেষ করেছি, কয়টা টপিক শেষ করে ফেলেছি দেখেন। যোজনী মনে রাখার সহজ কৌশল, তারপরে সকল মৌলের কি যোজনী হয় না, আস এবং ইক যোজনী কি, আস মানে ছোট যোজনী, ইক মানে বড় যোজনী। পরিবর্তনশীল যোজনী কি, কিছু কিছু মৌল আছে যারা কোনো সময় 1 বা কোনো সময় 2 বা বিভিন্ন সময় বিভিন্ন রকম যোজনী প্রদর্শন করে, সেই সমস্ত যোজনীগুলোকেই পরিবর্তনশীল যোজনী বলা হয়। সর্বোচ্চ ও সর্বনিম্ন যোজনী কি, একাধিক যদি যোজনী থাকে তাহলে সবচেয়ে ছোট যোজনীকে বলা হয় সর্বনিম্ন, সবচেয়ে বড় যোজনীকে বলা হয় সর্বোচ্চ। এবার এখন আসেন বাকি যে 2টা টপিক থেকে গেল, সক্রিয় যোজনী ও সুপ্ত যোজনী আসলে কি জিনিস। সক্রিয় যোজনী হচ্ছে যে একটা যৌগে যে যোজনীটা ব্যবহার হয়, একটা যৌগে কোনো মৌলের যে যোজনী ব্যবহার হয়। এবার আসুন উদাহরণে দেখেন, উদাহরণের দিকে তাকান আপনি। এই যে আয়রনের এই জায়গাটাতে মানে যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা কত, 2। আয়রনের এখানে যে যোজনীটা ব্যবহার হয়েছে সেটা কত, 2। তাহলে এই যৌগটার ভেতরে আয়রনের সক্রিয় যোজনী 2। এই যৌগটার দিকে খেয়াল করে দেখেন, এই যৌগটাতে আয়রনের কত যোজনী ব্যবহার হয়েছে, 3 ব্যবহার হয়েছে। তাহলে ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3। এই যৌগটার দিকে খেয়াল করে দেখেন, এই যে কপারের যোজনী এখানে কত ব্যবহার হয়েছে, 1 আছে, মনে মনে লেখার দরকার নাই। তাহলে এটা হচ্ছে যে কি আয়রনের, অর্থাৎ 1 হচ্ছে এখানে কপারের 1 হচ্ছে সক্রিয় যোজনী। কপারের এখানে কত যোজনী ব্যবহার হয়েছে, 2। তার মানে কপারের এখানে সক্রিয় যোজনী হচ্ছে 2। আসলে যোজনী আদান প্রদান হয় রাসায়নিক বিক্রিয়া করার সময়, এই কারণে কপার ওকে পাঠিয়েছে, আবার ক্লোরিন এখানে পাঠিয়েছে, কিন্তু যার যোজনী 1 হয় সেটাকে ওটা লিখতে হয় না। এখন আসেন মাই ডিয়ার স্টুডেন্ট, সক্রিয় যোজনী বুঝে নিলেন যে কি একটি যৌগে কোনো মৌলের যে যোজনীটা ব্যবহার হয় সেটাই হচ্ছে সক্রিয় যোজনী। যেমন এখানে 3 ব্যবহার হয়েছে, 3 হচ্ছে সক্রিয় যোজনী। তাহলে এখন সুপ্ত যোজনীটা কি, সুপ্ত মানে হচ্ছে লুকায়িত, সুপ্ত মানে লুকায়িত। এখন এই যৌগটাতে আয়রনের মনে করেন যে আপনি সুপ্ত যোজনী বের করবেন, আয়রনের সুপ্ত যোজনী বের করবেন। আয়রনের সর্বোচ্চ যোজনী কত একটু আগে দেখলেন, এই যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। সর্বোচ্চটা থেকে সক্রিয়টা বিয়োগ করে দেন, কত পাইলেন আপনি, 1 পেলেন। তাহলে এই 1 হচ্ছে সুপ্ত যোজনী। সুপ্ত যোজনী মানে লুকায়িত যোজনী, অর্থাৎ সর্বোচ্চ যোজনী থেকে আয়রনের এখানে সর্বোচ্চ যোজনী আমরা জানি যে 3 আর এখানে ব্যবহার হয়েছে 2। তাহলে যে সর্বোচ্চটা থেকে ব্যবহৃতটা আমরা বিয়োগ করে যেটা পাবো সেটাই হচ্ছে সুপ্ত যোজনী। এই জায়গাটার দিকে খেয়াল করে দেখেন, এইখানে আয়রনের ক্ষেত্রে আমরা তো এটা বলেই ফেলেছি অলরেডি যে আয়রনের সর্বোচ্চ যোজনী হচ্ছে 3। এই জায়গাতে ব্যবহৃত হয়েছে আবার 3। সর্বোচ্চ থেকে সক্রিয় বাদ, তার মানে আমরা যেটা পাবো সেটা হচ্ছে সুপ্ত যোজনী। তাহলে ফেরাস ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে যে 2 আর সুপ্ত যোজনী হচ্ছে যে কি 1। ফেরিক ক্লোরাইডে আয়রনের সক্রিয় যোজনী হচ্ছে 3 এবং সুপ্ত যোজনী হচ্ছে 0 0 0 মাই ডিয়ার স্টুডেন্ট। তাহলে দেখেন সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনীর কাহিনী এখান থেকে একটু ক্লিয়ার করার চেষ্টা করি। CuCl আছে, তাহলে কপার তার 1 যোজনী ব্যবহার করেছে, তাহলে কপারের সর্বোচ্চ যোজনী হয় 2 আর এখানে ব্যবহৃত হয়েছে 1। তাহলে 2 থেকে 1 বাদ দিলে কত হবে, 1 হবে। তার মানে এই জায়গাটাতে কপারের সক্রিয় যোজনী হচ্ছে 1 কিন্তু সুপ্ত যোজনী আমরা পেয়ে গেলাম আবার 1।
এবার এই জায়গাটার কথা যদি আমি চিন্তা করি, তাহলে কপার তার যোজনী ব্যবহার করেছে কত? 2 ব্যবহার করেছে। সর্বোচ্চ যোজনী থেকে সক্রিয়টা বাদ দিয়ে দেন, অর্থাৎ 2 থেকে 2 বাদ, তার মানে আমি এখানে 0 পাবো, 0 পাবো। তাহলে সক্রিয় যোজনী মানে যে যোজনীটা ব্যবহার হচ্ছে, আর সুপ্ত মানে কি? সর্বোচ্চ থেকে ব্যবহৃত যোজনীটি বিয়োগ, ব্যবহৃত যোজনীটি বিয়োগ। দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি কতগুলো ইনফরমেশন জাস্ট এই কয়েকটা মিনিটের মধ্যে নিয়ে ফেলেছেন, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? এই 7 ডেজের কেমিস্ট্রি চ্যালেঞ্জ আপনি নিয়ে নোট করবেন, অবশ্যই নোট আপনি কিন্তু পোস্ট করবেন। আমাদের সায়েন্সগিরি যে ফেসবুক গ্রুপ আছে, ওখানে আপনি অবশ্যই পোস্ট করবেন। আপনার মানে পড়ার প্রতি আগ্রহটা বাড়ালেই আমি আপনাকে আরও বেশি হেল্প করতে পারবো মাই ডিয়ার স্টুডেন্ট। প্লিজ প্লিজ পরিশ্রম করেন। পরিশ্রম করলে চেহারার পরিবর্তন হয় ঠিকই, চেহারার পরিবর্তন হয় ঠিক, অর্থাৎ চেহারা কালো হয় মানে আপনি রাত জাগছেন, অনেক কালো হয়ে যেতে পারে চেহারা, বা চোখের নিচে কালো দাগ চলে আসতে পারে, কিন্তু পরিশ্রম করলে ফল মিষ্টি পাওয়া যায়। ওই মিষ্টি ফল পেতে আমার সাথে 7টা দিন আপনি শুধু সময় দেন, আপনাকে ইনশাআল্লাহ রসায়ন ফিল করাবো, আমি ইনশাআল্লাহ ফিল করাবো। তাহলে দেখেন আমরা যোজনী মনে রাখার সহজ কৌশল, সকল মৌলের কি যোজনী হয়, আস যোজনী, ইক যোজনী কি, সক্রিয় যোজনী এবং সুপ্ত যোজনী কি, পরিবর্তনশীল যোজনী কি, সর্বোচ্চ ও সর্বনিম্ন যোজনী কি, এই সবগুলো টপিক জেনে নিলাম। এবার ফাইনাল পার্টে আমরা জানব যে কোন যোজনীগুলো মুখস্থ রাখতে হবে। বাট মুখস্থ রাখতে চাওয়ার আগে আমি আপনাদেরকে আরো 2টা টপিক সম্পর্কে জ্ঞান দিতে চাই মাই ডিয়ার স্টুডেন্ট। সেটা হচ্ছে যে 1 নম্বর যেটা, সেটা হচ্ছে যে কি, বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস যেটা আমরা করি, সেই ইলেকট্রন বিন্যাস থেকে আপনি প্রত্যেকটা মৌলের যোজনী ব্যাখ্যা করে ফেলতে পারবেন। বোর পরমাণু মডেল অনুযায়ী প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টি ইলেকট্রন থাকতে পারে, দ্বিতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারে, তৃতীয় শক্তি স্তরে সর্বোচ্চ 18টি ইলেকট্রন থাকতে পারে, চতুর্থ শক্তি স্তরে সর্বোচ্চ 32টি ইলেকট্রন থাকতে পারে। কেন শেখাচ্ছি এগুলো জানেন? আমি এগুলো মানে পড়িয়েছি ওই কারণে। এবার দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, এটা হচ্ছে বোর পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রন বিন্যাস। এখন ইলেকট্রন বিন্যাস আমি কার ইলেকট্রন বিন্যাস করব সেটাই তো এখন জানার দরকার, তাই না? সেটা হচ্ছে এইটা মাই ডিয়ার স্টুডেন্ট। দেখেন আমরা 1 থেকে ন্যূনতম 40 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মুখস্থ রাখবো, ন্যূনতম 1 থেকে 40 পর্যন্ত। দেখেন যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, পারমাণবিক ভর যেটা সেটাও কিন্তু 1, হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, এর পারমাণবিক ভর হচ্ছে 4। এভাবে যে ভালো করে 1 থেকে 40 পর্যন্ত আপনি মুখস্থ করবেন। পারমাণবিক সংখ্যা তো সিরিয়াল অনুযায়ী হয়ে যায়, আর পারমাণবিক ভরও 1 থেকে 40 পর্যন্ত আপনাকে মুখস্থ করতে হবে। পারমাণবিক ভর 1 থেকে 40 পর্যন্ত মুখস্থ এইভাবে করতে পারেন যে 1, 4, 7, 9, 11, 12, 14, 16, 19, 20, 23, 24, 27। ধরেন যে আপনাকে বললাম আমি যে কার্বনের পারমাণবিক ভর কত। দেখেন মাই ডিয়ার, কার্বনের পারমাণবিক ভর কত আমি আপনাকে বললাম, কার্বনের পারমাণবিক ভর কত। তাহলে কার্বনের পারমাণবিক সংখ্যা কত? 6 না? হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন 6 তো নাকি? তাহলে এখন এই 6 পর্যন্ত এভাবে এটা মুখস্থ রেখে দেন যে কি 1, 4, 7, 9, 11, 12। তাহলে যে 6 নাম্বার এসে 12 পড়ে গেল, তার মানে 12 হচ্ছে কার্বনের পারমাণবিক ভর। এবার অক্সিজেন যেমন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, অক্সিজেনের হচ্ছে কত? 8। হাইড্রোজেন, হিলিয়াম, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন হচ্ছে 8। তাহলে এখন যে 1, 4, 7, 9, 11, 12, 14, 16, তাহলে যে এখানে 16 হলো, তার মানে অক্সিজেনের হবে কত? 16। আপনারা এগুলো অনেক ট্রিক্স খুঁজেন, বা ট্রিক্স হচ্ছে যে সাময়িক আনন্দ দেয়, কিন্তু এটা আপনার মানে বড়ভাবে আপনার জীবনে ইম্প্যাক্ট ফেলে না মাই ডিয়ার স্টুডেন্ট। ট্রিক্স আপনার জীবনে খুব বড়ভাবে ইম্প্যাক্ট ফেলে না, তবে হ্যাঁ ট্রিক্স জানতে পারেন আপনি, এটা নিয়ে আমার কোনো আর কি আপত্তি নাই, আমার তো আপত্তি নাই এখানে। বাট আমি আপনাকে বলবো জেনুইনভাবে আপনি ফিল করতে চাইলে এগুলো মুখস্থ মাস্ট করতে হবে। 1 থেকে 40 পর্যন্ত পারমাণবিক সংখ্যা মানে মৌলগুলোর নাম এবং পারমাণবিক ভর মাস্ট আপনাকে করতেই হবে, মানে করতেই হবে, মাফ নাই, কোনো মাফ নাই। এবার আসেন তো এখন আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, ইলেকট্রন বিন্যাস মানে হচ্ছে যে কি আপনার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, তার মানে তার মধ্যে ইলেকট্রনও একটা আছে। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তার মানে তার মধ্যে ইলেকট্রনও 2টা আছে। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, মানে তার মধ্যে ইলেকট্রনও 3টা আছে। অর্থাৎ পারমাণবিক সংখ্যা যত, ইলেকট্রন সংখ্যাও ঠিক তত,
এখন দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আমি যদি হাইড্রোজেনের কথা চিন্তা করি যে হাইড্রোজেনের প্রথম শক্তি স্তর দেব আমরা, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই যে নিউক্লিয়াস, প্রথমে থাকবে নিউক্লিয়াস। এবার হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? 1। তাহলে অবশ্যই তার ইলেকট্রন সংখ্যাও 1। যে কোনো জায়গাতে আপনি একটা ইলেকট্রন দিয়ে দেন, যে কোনো জায়গাতে একটা ইলেকট্রন দিয়ে দিলেন। এবার কোনো মৌলে সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন থাকলে সাধারণত তারা ইলেকট্রন সেটা ত্যাগ করে দিতে চায়, কোনো মৌলে সর্বশেষ শক্তি স্তরে 1টি 2টি বা 3টি ইলেকট্রন যদি থাকে তাহলে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দিতে চায়। এবার যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে দিতে চায় সেটাই তার যোজনী মাই ডিয়ার স্টুডেন্ট। এবার আসেন হাইড্রোজেন আর হিলিয়ামের আমি একটু দেখাই। হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, তাই তো? তাহলে তার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থেকে যাবে, যেহেতু প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা খাইতে পারে। তাহলে যে হিলিয়াম এর সর্বশেষ শক্তি স্তরে 2টা আছে, কিন্তু হিলিয়ামের যোজনী আবার 2 নয়, কিন্তু হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় মৌল, অর্থাৎ সে গ্রুপ নাম্বার 18তে অবস্থান করে। গ্রুপ নাম্বার 18তে যারা অবস্থান করে তারা হচ্ছে সবাই নিষ্ক্রিয়। কেন নিষ্ক্রিয়? যদি কখনো কোনো মৌল তার ইলেকট্রন বিন্যাসটা 2n² সূত্র মেনে চলে, যদি কখনো কোনো মৌল তার ইলেকট্রন বিন্যাস 2n² সূত্র মেনে চলে, তাহলে সেটি হচ্ছে নিষ্ক্রিয় মৌল। খেয়াল করে দেখেন, এবার n এর মান যদি এখানে 1 হয় তাহলে সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর, n এর মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর। তাহলে দেখেন তো এখানে n এর মান যদি আমি 1 বসাই তাহলে আমি আনসার কত পাই? 2 × 1, 1 এর উপর স্কয়ার, তার মানে 2 একে কত? 2। তাহলে প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে এবং হিলিয়ামেরও কিন্তু সেই 2টা ইলেকট্রন আছে। খেয়াল করে দেখেন, তাহলে হিলিয়াম কি করলো? এই 2n² সূত্রটা মেনে চলেছে। খেয়াল করে দেখেন হিলিয়াম কিভাবে 2n² সূত্র মেনে চললো। হিলিয়ামের প্রথম শক্তি স্তরেই 2টা ইলেকট্রন আছে। এবার 2n² সূত্র অনুযায়ী n এর মান যখন 1 বসাবো তখন সেটা হচ্ছে প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তরে যদি 2টি ইলেকট্রনই সর্বোচ্চ থাকতে পারে আর কোনো মৌল যদি সেটা মেনে চলে তাহলে সেটা অবশ্যই নিষ্ক্রিয় মৌল। আপনি এখন আপনার হিলিয়ামের পরে নিয়নেরটা একবারই করে ফেলেন। নিয়নের যেমন হচ্ছে 10, তাই না? নিয়নের 10, যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকবে এবং দ্বিতীয় শক্তি স্তরে 8টা থাকবে, 1 2, যে কোনো জায়গাতে 8টা আপনি এখানে বসিয়ে দেন। এই যে কোনো 8টা বসিয়ে দিলেন আপনি। তাহলে খেয়াল করে দেখেন দ্বিতীয় শক্তি স্তরে কয়টা আছে? 8টা আছে। আপনি এবার n এর মান 2 বসান এখানে, এই যে 2n² তো n এর মান 2 বসান, তাহলে 2 দুগুণে কত হবে? 4, 4 দুগুণে কত? 8 পাবেন। তার মানে নিয়নও হচ্ছে একটা নিষ্ক্রিয় মৌল। 2n² অনুযায়ী যে সূত্রটা মানে যে মৌলটাই মেনে চলবে তার ইলেকট্রন বিন্যাস, সেটা হচ্ছে নিষ্ক্রিয় মৌল। এখন আসেন হাইড্রোজেন আর হিলিয়াম এর কথা আমরা ছাড়লাম, এবার লিথিয়ামের কথা আসেন। তাহলে হিলিয়াম নিষ্ক্রিয় মৌল, তাই তার যোজনী শূন্য, সে কিন্তু 2টা ইলেকট্রন থাকলেও সেটা ত্যাগ করবে না। হাইড্রোজেনও সাধারণত ত্যাগ করতে চায় না, তবে মাঝে মধ্যে ত্যাগ করাতে হয় জোর করে। তবে আমরা খেয়াল রাখি যে হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে 1টা ইলেকট্রন আছে, তার মানে সে তার ইলেকট্রনটা ত্যাগ করে দিতে চাইবে। তাহলে ওইটাই হচ্ছে তার যোজনী। এবার আসেন লিথিয়ামের কথাতে আমরা চিন্তা করি। লিথিয়ামের পারমাণবিক সংখ্যা 3, তাহলে যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন থাকে এবং দ্বিতীয় শক্তি স্তরে 1টা ইলেকট্রন থাকে, তাহলে যে এই 1টা ইলেকট্রন সে কি করে দিতে চাইবে? ত্যাগ করে দিতে চাইবে। তাহলে তার যোজনীয় কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। লিথিয়ামের পরে যদি আপনি বেরিলিয়ামের কথা চিন্তা করেন, বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে তার প্রথম শক্তি স্তরে 2টা থাকবে এবং দ্বিতীয় শক্তি স্তরে 2টা থাকবে, তাহলে এই 2টা ইলেকট্রন সে কি করে দিবে? ত্যাগ করে দিতে চাইবে। তাহলে তার যোজনী কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। বেরিলিয়ামের পরে বোরন, তাহলে বোরনের সর্বশেষ শক্তি স্তরে তখন কয়টা থাকবে? 3টা থাকবে না? তাহলে 3টাই সেই ইলেকট্রন ত্যাগ করে দিতে চাইবে, অর্থাৎ তার যোজনীয় হয়ে যাবে কত? 3 হয়ে যাবে মাই ডিয়ার স্টুডেন্ট। অর্থাৎ কোন একটা মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে কিন্তু সর্বোচ্চ 3টা পর্যন্ত ইলেকট্রন ত্যাগ করতে পারে, সর্বোচ্চ 3টা ইলেকট্রন পর্যন্ত ত্যাগ করতে পারে। তাহলে যত সংখ্যকই সে ত্যাগ করতে পারবে সেটাই হচ্ছে তার যোজনী, সেই নাম্বারটাই তার যোজনী। তাহলে অবশ্যই বেরিলিয়ামের যোজনী আপনি কত বলতে পারবেন? 3 বলতে পারবেন। এবার বোরনের ক্ষেত্রে খেয়াল করে দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, বোরনের প্রথম শক্তি স্তরে থাকে 2টা, যেহেতু বোরন হচ্ছে 5, বোরনে তো করে ফেলেছে আমরা, তাই না? বোরনের পর হচ্ছে কার্বন থাকে। কার্বন হচ্ছে পারমাণবিক সংখ্যা 6, যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন এবং দ্বিতীয় শক্তি স্তরে 4টা ইলেকট্রন থাকে। যখন 4টা ইলেকট্রন থাকে তখন সে কিন্তু ত্যাগ করে না, তখন 4টা ইলেকট্রন কি করতে চায় জানেন? শেয়ার করতে চায়। যদি কখনো কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 4টা ইলেকট্রন হয়ে যায় তাহলে সে আর ইলেকট্রন ত্যাগ করবে না, আবার গ্রহণও করবে না, বরং সে শেয়ার করতে চায়। শেয়ার করার বিষয়টা কি স্যার?
যেমন ধরেন যে আমরা ছোটকালে ওই যে ফুটবল কিনতাম, ধরেন যে 500 টাকা দিয়ে, ওর কাছে 10 টাকা, ওর কাছে 20 টাকা, ওর কাছে 50 টাকা, সবাই বলতে পারতো যে কি এটা আমার ফুটবল। অর্থাৎ সবাই মিলে শেয়ারে আমরা কিনেছি। অর্থাৎ ইলেকট্রন 3টা পর্যন্ত যদি থাকে তাহলে সে ত্যাগ করতে পারে, 4টা হয়ে গেলে ত্যাগও করতে পারে না, গ্রহণও করতে পারে না, বরং সে শেয়ার করে, কারো কাছ থেকে সে শেয়ার করে। এবার যদি 5টা হয়, 5টা হলে 3টা খাইতে পারবে। সর্বশেষ শক্তি স্তরে 8টা করতে চায় সাধারণত, সকল মৌল সর্বশেষ শক্তি স্তরে 8টা করতে চায়, সবাই 8টা করতে চায়। তাহলে যদি 5টা থাকে সর্বশেষ শক্তি স্তরে, তাহলে কয়টা খাবে সে? 3টা খাবে, তখন তার যোজনী 3 হয়ে যাবে। যদি সর্বশেষ শক্তি স্তরে 6টা থাকে, তাহলে 8টা করার জন্য সে কয়টা খাবে? 2টা খাবে, তাহলে তার যোজনী 2 হয়ে যাবে। সর্বশেষ শক্তি স্তরে 7টা আছে, তাহলে 8টা করার জন্য কয়টা খাবে? 1টা খাবে, তাহলে তার যোজনী হয়ে যাবে তখন 1। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে 1টি, 2টি বা 3টি ইলেকট্রন থাকলে তারা সাধারণত ইলেকট্রন ত্যাগ করে দেয়, আর যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করবে সেটাই হচ্ছে তার যোজনী। এবার সর্বশেষ শক্তি স্তরে যদি 4টি ইলেকট্রন থাকে, তাহলে সে ত্যাগও করে না, গ্রহণও করে না, বরং সে শেয়ার করে। তাহলে যত সংখ্যক শেয়ার করবে সেটাও কিন্তু তার যোজনী। তাহলে কার্বন কিন্তু 4টা শেয়ার করতে পারবে, তাই কার্বনের যোজনী আপনি কত বলতে পারবেন? 4 বলতে পারবেন। এবার কার্বনের পরে কে ছিল? নাইট্রোজেন। নাইট্রোজেনের দিকে আমরা আসি, যার প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন আছে এবং দ্বিতীয় শক্তি স্তরে আছে কতটি? 5টা ইলেকট্রন আছে। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে 8টা করার জন্য সে কয়টা খাবে? 3টা খাবে। ওই কারণে নাইট্রোজেনের যোজনী কত হবে? 3 হবে মাই ডিয়ার স্টুডেন্ট, 3 হবে। তাহলে দেখেছেন, যত সংখ্যক ত্যাগ করে সেটা তার যোজনী, যত সংখ্যক গ্রহণ করছে সেটাও তার যোজনী, আবার যত সংখ্যক শেয়ার করছে সেটাও তার যোজনী। তাহলে তো আমরা এভাবেই বলতে পারবো যে কোনো মৌল তার সর্বশেষ শক্তি স্তর থেকে যত সংখ্যক ইলেকট্রন ত্যাগ করে, গ্রহণ করে বা শেয়ার করে, সেই সংখ্যাকে ওই মৌলের যোজনী বলা হয়। বলা যাবে, কোনো সমস্যা নেই, কোনো ভেজাল নাই মাই ডিয়ার স্টুডেন্ট, বলা যাবে, সমস্যা নেই। তাহলে দেখেন, আপনি বোর পরমাণু মডেল দিয়ে 1 থেকে 20 পর্যন্ত না, আপনি 1 থেকে 30 পর্যন্ত প্রায় সকল মৌলের কি করতে পারবেন? আপনি যোজনী বের করে ফেলতে পারবেন, এই যে সিস্টেমেটিক্যালি বের করে ফেলতে পারবেন। বাট আমি আপনাদেরকে যে চার্ট দিতে চেয়েছিলাম সেই চার্ট এখন শো করতে যাচ্ছি, চলে। ওই চার্ট যদি আপনি করে ফেলেন না মাই ডিয়ার স্টুডেন্ট, আমি আপনাকে বলছি শুনেন, আপনি রাজত্ব করবেন। আপনি ফার্স্ট ডে, প্রথম দিনেই যদি যোজনীর চার্ট সহ মুখস্থ করে ফেলতে পারেন, আপনি একেবারে কি করে ফেলবেন জানেন? একেবারে মানে মাস্তি করে ফেলবেন একেবারে। যোজনীর চার্ট আসেন, যোজনীর চার্ট কি? এটা হচ্ছে যে রসায়নের আপনি বলতে পারেন একটা প্রাণ কেন্দ্রর, মানে নিউক্লিয়াস যেমন বলা হয় না যে প্রাণ, মানে কোষের প্রাণ কেন্দ্রকে নিউক্লিয়াস বলা হয় না মাই ডিয়ার স্টুডেন্ট? তো আমি যেটা বলি, দেখেন, থামেন গো, এই যে দেখেন, নিউক্লিয়াস কার প্রাণ? কোষের প্রাণ। রসায়নের প্রাণ কে জানেন? যোজনী। অর্থাৎ আমি প্রাণ বলছি বলতে কি আর বারো এটা না, মানে রসায়নের মানে আসলে কেন এটাকে প্রাণ বলা হচ্ছে? যোজনী আপনাকে রাসায়নিক বিক্রিয়া কিভাবে করতে হয় সেটা শিখাবে। যোজনী আপনাকে শিখাবে রাসায়নিক বিক্রিয়া করার বহুত কৌশল। তাহলে যতগুলো রাসায়নিক বিক্রিয়া হয় যোজনীর আদান প্রদান করে হয়, আর রাসায়নিক বিক্রিয়া মানেই তো হচ্ছে রসায়ন, তাই না মাই ডিয়ার স্টুডেন্ট? রসায়নের আপনার রাসায়নিক বিক্রিয়া পারেন না বলেন, তাই না? তাই তো, এটাই তো। এবার যোজনীটা আপনি যদি মুখস্থ না করেন, আপনাকে পৃথিবীতে কোন টিচার রাসায়নিক বিক্রিয়া শিখিয়ে দিবে? পৃথিবীতে কোন টিচার আছে একজন যে আপনি যোজনী জানেন না আবার আপনাকে রাসায়নিক বিক্রিয়া শিখিয়ে দিচ্ছে? ইম্পসিবল, কখনই সম্ভব না। তাই আপনি আজকে যে 7 ডেজের 1 নম্বর ক্লাস চলছে, এই 1 নম্বর ক্লাসে যতগুলো জিনিস পড়াবো মাস্ট আপনি কি করবেন? এগুলো নোট করবেন। দেখেন এবার, যোজনী 1 কার? স্যার 1 থেকে 118টা মৌলের সবগুলো কি দিয়েছেন? না, এগুলো সবচাইতে বহুল ব্যবহৃত, এগুলো বহুল ব্যবহৃত মৌলর দেওয়া আছে। আমি এটা নিজের থেকে বানিয়েছি। কেন? তখন এই মৌলগুলো আপনার পুরো রসায়ন বই আপনি রিসার্চ করেন, এই মৌলগুলো সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, এই মৌলগুলোই ব্যবহৃত হয়। আপনি আবার পরবর্তীতে স্টুডেন্ট পড়াতে গিয়ে আপনি এই চার্টটাই দিয়ে দিবেন স্টুডেন্টকে এবং বলবেন যে কি এটা আমি করাইছি, এটা আমার। এটা করিয়েন না মাই ডিয়ার স্টুডেন্ট। আমি কিন্তু এটা অনেক কষ্ট করে করেছি, আমার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি এটা যেটা প্রয়োজন, এটা স্টুডেন্টের দরকার। আসেন গ্রুপ, আমরা হচ্ছে যে কি 1 নম্বর যোজনী কার? মানে 1 যোজনী কার? হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন,
কপার আস, মার্কারি আস। খেয়াল করে দেখেন, কপার আসের যোজনী কিন্তু 1, আর এই যে কপার ইকের যোজনী কিন্তু আবার 2। আপনাকে এভাবে ঠোঁটস্থ করে ফেলতে হবে একেবারে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, কপারাস, মার্কারিয়াস। আমি আমার স্টুডেন্টকে যখন পড়াই, মানে অফলাইনে যখন পড়াইতাম চট্টগ্রামে, আর কি আমি তো ছিলাম 2012 থেকে 2024 সাল পর্যন্ত, এখন তো রাজশাহীতে আছি, তো তাদেরকে আমি এটা ঠোঁটস্থ করাতাম একেবারে। যদি ঠোঁটস্থ না করতো আমি তাদেরকে পিটাইতাম, তখন আমি জানি যে এটা কতটা তার জন্য ইফেক্টিভ, এটা তার জীবনের রসায়নের প্রতি ভালোবাসা একেবারে পুরোটাই নিয়ে আসতে একেবারে সাহায্য করে। এবং এটা যখন তাদেরকে জোর করে মুখস্থ করাইতাম, দেন তার পরের দিন যখন রাসায়নিক বিক্রিয়া করাতাম, তখন তারা বলতো যে স্যার আজকে বুঝতে পারছি যে আপনি কেন এটা আমাদের জন্য এত জোর করেছিলেন। কারণ এটা এতটাই ইম্পর্টেন্ট। আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। এবার যোজনী 2 কাদের কাদের? বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, অক্সিজেন, জিঙ্ক, ম্যাঙ্গানিজ, সালফার, কার্বন, আয়রনাস, কপার ইক, মার্কারি ইক। আপনাকে এভাবেই ঠোঁটস্থ সিরিয়াল অনুযায়ী মুখস্থ করে নেবেন আপনি। যোজনী 3 নাইট্রোজেন, ফসফরাস, অ্যালুমিনিয়াম, আয়রন ইক। যোজনী 4 কার্বন, সালফার, সিলিকন। তারপরে 5 ফসফরাস, 6 সালফার। খেয়াল করে দেখেন, এবার ফসফরাসের যোজনী কিন্তু 3ও হয় আবার 5ও হয়। আপনি এভাবে মুখস্থ রাখবেন যে ফসফরাসের যোজনী কত, 3 এবং 5। সালফারের যোজনী কত আছে দেখেন, সালফার 2 এর জায়গাতেও আছে, 4 এর জায়গাতেও আছে, আবার 6 এর জায়গাতেও আছে। অর্থাৎ সালফারের যোজনী 2, 4, 6 তিনটাই হয়। আপনাকে ওই 3টাই মনে রাখতে হবে। আপনি এভাবেই বলবেন, ধরেন যে কেউ আপনার পাশে বসেছে, আপনি আপনাকে ধরতে বলবেন যে বলতে দেখি আমি পারি কিনা, সালফার বলেছে, তাহলে আপনি বলবেন 2, 4, 6। ঠিক আছে। কার্বনের যোজনী 2 এবং 4 দুটোই হয়। দেখেন কার্বন এই যে 2 এর জায়গাতে আছে, আবার 4 এর জায়গাতে আছে। অর্থাৎ এই সমস্ত মৌলগুলো তাদের যোজনী পরিবর্তন করে। কিছু কিছু সময় তারা 2 যোজনী দেয়, আবার কিছু সময় তারা 4 যোজনী দেয়। তাহলে আপনার মাথায় প্রশ্ন আসবে, স্যার আমি কখন 2 ব্যবহার করব, কখন 4 ব্যবহার করব? নো প্রবলেম, আপনি যে কোনো সময় 2 ব্যবহার করেন, যে কোনো সময় 4 ব্যবহার করেন, সমস্যা নেই, আপনি যখন বিক্রিয়া করতেছেন। বাট যখন আপনাকে তারা প্রশ্নতে দিয়ে দিবে ওরা কত ব্যবহার করে দিয়েছে, তখন আপনি ওটা দেখলে বুঝতে পারবেন। ওটা দেখলেই বুঝতে পারবেন আপনি যে কত ব্যবহার করেছে। যেমন আপনি এই যে কার্বন মনোঅক্সাইড আমি লিখেছি, কার্বন মনোঅক্সাইড, আসলে অক্সিজেনের যোজনী কত, 2। খেয়াল করে দেখেন, এই যে অক্সিজেনের যোজনী 2। অক্সিজেনের যোজনী 2 যেহেতু, তার মানে সেটা কার্বনের কাছে আসে, আবার কার্বনের যোজনী 2 হয়, 4ও হয়। 2 ব্যবহার করে মনে করেছেন, তাহলে 2 দিয়ে একই রকম, তো ওই কারণে লেখার প্রয়োজন পড়ে না। তখন আমরা এটাকে বলি কার্বন মনোঅক্সাইড। কার্বন মনোঅক্সাইড কেন বলেছি, এই জায়গাটাতে 2 দিতে কেটে চলে গেছে, বাট কিছু না, মানে তো এখানে 1 আছে, তাই না? কার্বন মনোঅক্সাইড, 1 কে বলা হয় মনো, 2 কে বলা হয় ডাই, 3 কে বলা হয় ট্রাই। তাহলে যে কার্বন মনোঅক্সাইড, এটা কার্বন মনোঅক্সাইড। এবার কার্বন ডাইঅক্সাইড কিভাবে হয় দেখেন, কার্বন তখন তার যোজনী 4 দেয়, আর অক্সিজেন দেয় 2। এবার 2 1 কে 2, 2 দুগুণা 4, অর্থাৎ 2 দিয়ে কিন্তু দুটোকে ভাগ যাচ্ছে। তখন কার্বনের এখানে কত থাকবে, কিছু থাকবে না, মানে 1 আছে মনে, আর অক্সিজেনের এখানে কত হয়ে যাবে, 2 হয়ে যাবে। দেখেন কার্বন ডাইঅক্সাইড। তাহলে যে কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বনের যোজনী কত ব্যবহার হয়ে আছে, 4, কিন্তু মনে হচ্ছে যে 2, বাট না, আসলে কার্বন যোজনী 4 দিয়ে রাখছে, আর অক্সিজেন কিন্তু যোজনী 2 দিয়ে রাখছে। বুঝছেন কাহিনী? তারপরে 2টাকে ভাগ গেছিল একটা সংখ্যা দ্বারা, ওই ভাগ করে দিয়েছি আমরা। তো ওই কারণেই দেখেন মাই ডিয়ার স্টুডেন্ট, আপনি যদি চান যে কার্বন মনোঅক্সাইড আপনি লিখবেন, লেখেন, কার্বন ডাইঅক্সাইড লিখবেন, লেখেন। অর্থাৎ এটা মানে টিচার বুঝে নেবে যে এখানে কার্বনের যোজনী সে 2 ব্যবহার করেছে, এখানে সে কার্বনের যোজনী 4 ব্যবহার করেছে। নো প্রবলেম মাই ডিয়ার স্টুডেন্ট, নো প্রবলেম। এবার আমি আপনাদেরকে এই যে ক্লাসটা করালাম না মাই ডিয়ার স্টুডেন্ট, প্লিজ আপনারা নোট করবেন। আর 7 দিন শেষে গিয়ে আমরা কিন্তু পরীক্ষা নেব, একটা বলেই দিয়েছি। ওই পরীক্ষা মাস্ট আপনি অংশগ্রহণ করে আপনি নিজেকে যাচাই করে নিয়েন। এবং আমি পুরো বাংলাদেশ থেকে ছাত্রছাত্রী যারা আমার এখানে মানে যুক্ত হয়ে আছে, সবার ভেতর থেকে আমি কিন্তু মানে চিন্তা করেছি 20 জনকে পুরস্কৃত করব, এবং তাদের ছবি সহকারে প্রকাশ করব। আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ, সব জায়গা থেকে ছবি সহ পোস্ট করবো ইনশাল্লাহ। মাস্ট ভালো করে পড়েন, একেবারে বেসিক থেকে পড়বেন। আমি তো আপনাদেরকে একেবারে বেসিক দিয়ে ফেলেছি মাই ডিয়ার স্টুডেন্ট, এত টেনশন করার তার কোনো প্রয়োজন নাই, তাই না? তাহলে ঠিক আছে মাই ডিয়ার স্টুডেন্ট, 1 নম্বর ক্লাস আজকে এখানে আমরা শেষ করছি। আর ফাইনালি 2 নম্বর ক্লাসের জন্য প্রস্তুত হয়ে যান একবারে মাই ডিয়ার স্টুডেন্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওই তুমিই হবে কেম বস, তুমিই হবে কেম বস, মনে রাখিও।